সুপ্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের ধুলো মাখা চাতালে পড়ে রয়েছে একটি পুরুষের রুগ্ন শুষ্ক শরীর। বাইরের কালো আকাশটা জুড়ে মেঘের আনাগোনা। সময়টা শরৎকাল হলেও আবহাওয়ার তারতম্যে বাতাসে কিঞ্চিত জলীয় বাষ্পের উপস্থিতি স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছে। মন্দিরের ভেতরে বহুদিনের প্রাচীন রাধা মাধবের মূর্তিটা অযত্নে পড়ে রয়েছে। বহুকাল হলো এই মন্দিরে কেউ আসে না, আসতে পারে না, বা বলা ভালো আসার অনুমতি নেই। মন্দিরের খানিক দূরে বিরাট জমিদার বাড়িটা এক বুক নীরবতার দুর্ভেদ্য প্রাচীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাতাসে কান পাতলেই শোনা যায় কান্নার রোল, যেন কারা বুক চাপড়ে কেঁদে চলেছে। মুখার্জিদের প্রাসাদের মতো বাড়িটা জুড়ে আজ মৃত্যুর ছায়া। মন্দিরের সামনে ঘর ঘর শব্দ করে একটা সাদা ফিটন গাড়ি এসে দাঁড়ালো। ঘোড়ার কোচোয়ান লাগাম টেনে ধরতেই তেজি কালো ঘোড়া দুটো চিহি শব্দ তুলে সামনের পা দুটো একবার উপরের দিকে তুলে আবার মাটিতে নামিয়ে আনলো। গাড়ির দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলেন স্বয়ং জমিদার দ্বারকা মুখার্জি। গায়ে জড়ানো সাদা চাদরের খুঁটে চোখ মুছতে মুছতে ধীরে ধীরে এগিয়ে গেলেন মন্দিরের দিকে। মাটিতে পড়ে থাকা রুগ্ন যুবকটির কাঁধে সযত্নে হাত রেখে বললেন, বাবা, সময় হয়ে এসেছে। ছেলের মুখাগ্নি যে তোকেই করতে হবে। না, কোনো সাড়া নেই। শুধু একটা গরম নিঃশ্বাস পড়ল ধুলো মাখা মাটির উপর। জমিদার বাবু আবারও ডেকে উঠলেন, ওঠ বাবা, ওঠ। এইভাবে এখানে এই পাথরের বিগ্রহর সামনে পড়ে থেকে কি আদৌ কোনো লাভ হলো? শহর থেকে গোড়া সাহেব ডাক্তারকে ডেকে আনলাম, কিন্তু কি লাভ হলো বল দেখিনি। এদিকে তুই স্বয়ং জমিদার পুত্র সঞ্জীব, যে কিনা এই গোটা জমিদার পরিবারের শেষ আশা ভরসা, সে তুই আজ কিনা ভেঙে পড়েছিস। এইভাবে কি করে চলবে বাবা, এইভাবে কি করে চলবে? মাটি থেকে উঠে দাঁড়ালো যুবকটি। কাঁধ অব্দি লম্বা চুল, মাথার উপর চূড়ো করে বাঁধা, দুই কানে সোনার মাকড়ি, তবে পরনের পোশাক বেশ মলিন। কাছে গেলে তার সারা শরীর থেকে কেমন যেন একটা দুর্গন্ধ বের হয়। মনে হচ্ছে বেশ কয়েকদিন সে স্নান ঘরের দিকে পা বাড়ায়নি। তার বচন ভঙ্গি কেমন যেন মেয়েলি স্বভাবে। হাতের চেটোতে লেগে রয়েছে লাল সাদা রঙের প্রলেপ। অদ্ভুত এক নারী সুলভ অভিব্যক্তি প্রকাশ করে বেশ নরম গলায় সে বলে ওঠে, বাবা, আমার রাধা মাধব যে বহুকাল পূজা পাননি, তিনি যে রুষ্ট হয়েছেন, আর তাই তো জমিদার বাড়িতে একের পর এক অঘটন ঘটে চলেছে। তুই জানিস না, তুই জানিস না তোর ওই রাধা মাধব কেন পুজো পান না? তুই ভুলে গেছিস সঞ্জীব, গায়ের ওই তান্ত্রিক ঠাকুর কি বলে গিয়েছিলেন? ভুলে গেছিস? মনে আছে বাবা, আমার সবটা মনে আছে, কিন্তু সেটা যে এক গভীর চক্রান্ত ছিল। আজ আমার ছেলে যক্ষা রোগে মারা গিয়েছে। 1 মাস আগে বড় দাদা ওই একই রোগে রক্তশূন্য হয়ে মারা গেলেন। কেন বাবা, কেন? সবই কি সেই তান্ত্রিকের ভবিষ্যৎবাণী, নাকি এর পেছনে রয়েছে এক গভীর ষড়যন্ত্র? জানি না, আমি শুধু এটা জানি যে তার সকল ভবিষ্যৎবাণী ফলে গিয়েছে। তিনি জানিয়েছেন যে এই মন্দির অপবিত্র। ওই রাধা মাধব একে একে সকলের প্রাণ কেড়ে নিচ্ছে। তাই উনি এই বিধান দিয়েছেন যে এই মন্দিরে পুজো নিষিদ্ধ হোক। ঠাকুর কি তার সন্তানের প্রাণ কেড়ে নিতে পারে বাবা? যদি আমি বলি এই সব ঘটেছে ওই তান্ত্রিকের ষড়যন্ত্রে, আমি নিশ্চিত উনি এমন কোনো মারণ ক্রিয়া প্রয়োগ করেছেন যার ফলে ঘটেছে অকাল মৃত্যু। শুধু এই পরিবারেই কেন,
গায়ের বহু প্রজাদের ঘরেও যে মৃত্যু থাবা বসিয়েছে। বাবা, আমি শিল্পী মানুষ, সংসার ধর্ম কাকে বলে বুঝিনে, কিন্তু আমার স্ত্রী, আমার পুত্রকে আমি অন্ধের মতো স্নেহ করি। এতদিন ধরে এই মন্দিরে পূজা হচ্ছে, কিন্তু কোনোদিন কোনো অনিষ্ট হয়নি। আর ওই তান্ত্রিক গায়ে পা দেওয়া মাত্র গ্রামে মৃত্যু থাবা গিরে বসলো। কিন্তু কেন বলতে পারো? জানি নে বাবা, জানি নে। আমি নিজেও যে চিন্তিত রে বাবা, তুই বুঝতে পারছিস নে? আমি জানি বাবা, ওই ভৈরব তান্ত্রিক নিজে ঈশ্বর হতে চায়। সে চায় আমরা তার পুজো করি, তার কাছে প্রাণ ভিক্ষে চাই। বাবা, সাধন ভোজন, সাধকদের সংসর্গ লাভ, এই যুবা বয়সে আমিও ঢের করেছি। জেনেছি তন্ত্রের বহু গুহ্য দিক। এ নিশ্চিত রূপে নিম্নমানের তন্ত্রক্রিয়া। এই মন্দিরে পুজো বন্ধ করতে ওই তান্ত্রিক এই মন্দিরে দেব বিগ্রহের সকল শুভ আধারকে তার মন্ত্রের বন্ধনী দিয়ে বেঁধে দিয়েছিলেন বহু পূর্বে। ঈশ্বর যে এখন নিজেই অসহায়, সেই কারণে যারাই বিধিনিষেধ অমান্য করে মন্দিরে পুজো দিতে আসতো, তাদের পরিবারে নেমে আসতো তান্ত্রিকের অভিশাপ। সেই বাড়িতে লাশের পর লাশ পড়তো বাবা। আমি তান্ত্রিক এবং তোমাদের কোনো বাধা না মেনে বারবার আমি রাধা মাধবের কাছে ছুটে আসি। ঠিক সেই কারণেই আজ একের পর এক মৃত্যু ঘটে চলেছে। তবে আর বিশেষ দেরি নেই বাবা, উনি আসছেন, এক বিধ্বংসী রূপ নিয়ে উনি আসছেন বাবা। তবে তাকে জাগাতে গেলে প্রয়োজন এমন এক মহাসিদ্ধির যা আয়ত্ত করেছে কোনো দিব্য জ্ঞানী উচ্চকোটির সাধক। উনি পারবেন, একমাত্র উনিই পারবেন এই মন্দিরের চারিদিকে ঘিরে রাখা অশুভ মন্ত্রবন্ধনী বিনষ্ট করে জাগিয়ে তুলতে তাকে। তুই কাকে জাগিয়ে তোলার কথা বলছিস বাবা? আমি তো কিছুই বুঝতে পারছো না তো? উনি আসবেন, ওনাকে আসতেই হবে। উনি যে কৃষ্ণের আরেক রূপ, নবগঞ্জরা, না নর না নারী, না পশু না পক্ষী। তিনি 9টি প্রাণীর সমন্বয়ে গঠিত এক দানবিক সত্তা। নবগঞ্জরা, নবগঞ্জরা, নবগঞ্জরা। তীব্র হাওয়ার দাপটে বহু দূর থেকে ভেসে এলো কার যেন বুক ফাটা কান্না, এবং তারই সাথে তীব্র অট্টহাসি। এক রাশ ধুলো বাতাসে পাক খেতে খেতে এগিয়ে আসছে মন্দিরের দিকে। ঝড়ের তাণ্ডব এতটাই তীব্র হলো যে ফিটন গাড়ির ঘোড়া শুদ্ধ মাটি থেকে 2 হাত শূন্যে উঠে 2 হাত দূরে আছড়ে পড়ল। ঘোড়ার চালক ছিটকে পড়ল মাটিতে। ঘোড়া দুটো কোনো মতে উঠে দাঁড়িয়ে দড়ি ছিঁড়ে ছুটতে লাগলো সামনের দিকে। সঞ্জীব চিৎকার করে বলে উঠল, ওই 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 দেখো বাবা, ওই যে সেই ঝড় যা প্রতিবার মৃত্যুর আগে এই গ্রামের প্রত্যেককে দেখেছে। তবে আজ কার পালা? সঞ্জীব ওখান থেকে চলে আয়, বাইরে বেরিয়ে আয় বাবা, নইলে আবারও যে কারণ মৃত্যু সুনিশ্চিত। বাবা বাইরে বেরিয়ে আয়। না বাবা, আর নয়, আমি পালাতে আসিনি। এইভাবে এক পাপী তান্ত্রিকের ছত্র ছায়ায় নিজের জীবন উৎসর্গ করাচ্ছে সাহসের মৃত্যু ঢের ভালো। তবুও আজ আমি আমার রাধা মাধবের মন্দির থেকে এক পাও নড়ব না। সঞ্জীব, জেদ করিস না সঞ্জীব, ওইদিকে ছেলের মুখাগ্নি করতে হবে যে। আজ যদি মারাও যাই, তাহলে অন্তত তুমি তো থাকবে। তোমার নাতির মুখাগ্নি না হয় তুমিই করো। না না বাবা, এ হয় না। আমি বুড়ো হয়েছি, আজ আছি কাল নেই। কিন্তু আজ যদি আমি বেঁচে যাই, তুই মারা যাস, বা আমি আর তুই দুজনেই মারা যাই, তাহলে যে বংশের বাতি দেওয়ার মতো কেউ বেঁচে থাকবে না রে বাবা। তার চেয়ে বরং আমি থাকি। তুই যা বাবা, তোকে এই সমস্যার সমাধান বার করতে হবে। ততক্ষণে সেই ঘুরপাক খেতে থাকা ঝড় আছড়ে পড়েছে মন্দিরের বুকে। ধর ধর করে যেন গোটা জায়গাটা কেঁপে উঠল। বাইরে থেকে ভেসে এলো জমিদারের গাড়ির চালকের গলা। কত পালান কথা,
আবারও কারোর মৃত্যু ঘনিয়ে আসে। দুজনে চেয়ে দেখলো গাড়ির চালক ছুটে আসছে সেই দিকে। কর্তা, ছোট দাদাবাবুকে নিয়ে তাড়াতাড়ি পালান। ওই তান্ত্রিকের কথা মতো যে ওই মন্দিরে আসবে তার জীবনে এক অভিশাপ নেমে আসবে কর্তা। আমি ছোট দাদাবাবুকে বারবার বারণ করেছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শোনেননি। পালান, তাড়াতাড়ি পালান। মন্দিরের ঘণ্টাগুলো তীব্র হাওয়ার দাপটে ঢং ঢং শব্দ করে বেজে চলেছে। ঘুরপাক খেতে থাকা ধুলোর আস্তরণ থেকে ভেসে এলো এক বজ্র কঠিন কণ্ঠ। তোদের মৃত্যুকে ভয় লাগে না? আমার নিষেধ অমান্য করে কোন সাহসে পড়ে আছিস ওই মূর্তির সামনে? আমি তোদের ঈশ্বর, স্বয়ং হরিরাম তান্ত্রিক। যদি বাঁচতে হয় আমার কাছে প্রাণ ভিক্ষে চা, আর যদি মরতে চাস তাহলে এই মুহূর্তে আমার অভিশাপ নেমে আসবে। মুহূর্তের মধ্যে মন্দিরের মধ্যে থেকে রাধা মাধবের বিগ্রহটি হাতে তুলে নিলেন স্বয়ং জমিদার দ্বারকা মুখার্জি। চিৎকার করে গাড়ির চালককে উদ্দেশ্য করে বললেন, রতন, রতন, তোর দাদাবাবুকে নিয়ে এক্ষুনি এই মন্দির চত্বর ত্যাগ কর, নইলে বিপদ নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে বুকের মধ্যে এক তীব্র ব্যথা অনুভব করলেন তিনি। তার মুখ দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্তের ধারা। হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেল রাধা মাধবের বিগ্রহ। রতন এক হ্যাঁচকা টানে সঞ্জীবকে টেনে নিয়ে ছুটল জমিদার বাড়ির দিকে। পাক খেতে থাকা সেই ঘূর্ণিঝড়ের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠল একটি অবয়ব, এক জটাধারী সন্ন্যাসী। তবে এ যে তার সূক্ষ্ম রূপ। স্থূল দেহটি পড়ে রয়েছে গ্রামের শ্মশানে। সে যে এই মুহূর্তে দেহান্তরণ প্রক্রিয়ার মাধ্যমে দেহত্যাগ করে সূক্ষ্ম রূপে বাতাসে বিদ্যমান। মৃত্যুর পূর্বে জমিদার তার দিকে চেয়ে শুধু একটি মাত্র কথা বলতে পারল, তোমার শক্তির দম্ভ দূর করে তোমার অস্তিত্বকে মাটিতে মিশিয়ে দিতে খুব শীঘ্রই এক মহাতান্ত্রিকের আবির্ভাব ঘটবে। সে জাগিয়ে তুলবে কৃষ্ণের আর এক অবতারকে, নবগঞ্জরা। সে আসছে, সে খুব শীঘ্রই আসতে চলেছে। আর সেদিন আমিও প্রেজ্জনী প্রাপ্ত হয়ে তোমার মৃত্যুকে নিজের চোখে দেখব। নমস্কার, তন্ত্রতত্ত্বতে আপনাদের স্বাগত। একটু চোখ বন্ধ করুন, ভাবুন রাত গভীর, চারিদিক নিস্তব্ধ। এই চ্যানেলে আমরা শুধু গল্প বলি না, আমরা আপনাকে নিয়ে যাই এমন সব অন্ধকারের ভেতরে যেখানে ভয়, রহস্য আর অজানা সত্য একসাথে মিশে থাকে। আজকের গল্পটা একটু আলাদা, তাহলে প্রস্তুত তো? শেষ পর্যন্ত শুনবেন, কারণ গল্পের শেষটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। শুরু হচ্ছে বীরেন চৌধুরীর কলমে লেখা তারানাথ তান্ত্রিক ও একম দ্বিতীয়ম তন্ত্র কথা। আজ সকালটা একটু অন্যরকম। শরতের নীল মেঘে গোটা আকাশ ছেয়ে রয়েছে। নাক টানলেই বাতাসে ভেসে আসছে সাদা কাশফুলের সুরভি। কলকাতা শহরে ঘরে বসে কাশফুলের গন্ধ পাওয়াটা যে বড্ড বেমানান এ আমি জানি। তবে বাড়ির সামনেই সদ্য একটি অস্থায়ী ফুলের দোকানে পুজোর এই সময়টাতে কাশফুল রাখায় যেটুকু গন্ধ পাচ্ছি সেটুকু সকলের সাথে ভাগ করে নিতে বাধা কোথায়? তবে রবিবারের অলস সকালটা আলসেমিতেই ডুবে না থেকে ভাবলাম যাই, খানিক কিশোরীর বাড়ি থেকে ঘুরে আসি। ফেরার পথে না হয় তারানাথের মঠলেনের বাড়িতেও একবার ঢু মেরে আসা যাবে। অনেক দিন ঠাকুরমশাইয়ের খোঁজ খবর নেওয়া হয়ে ওঠে না। আসলে সরকারি অফিসে কাজ করি। সপ্তাহের শেষে এই একটিমাত্র দিন সকল কর্মব্যস্ত মানুষের অখণ্ড অবসর। তবে সমস্যা একটাই। সমস্যার কথা বলছিলাম, আর ওই দেখুন সমস্যা নিজেই এসে হাজির। না মানে ওই আমার গিন্নি আর কি। আসলে বিবাহিত জীবনের স্বাদ যে পেয়েছে
সেই জানে যে বিয়ের আগের আর পরের জীবনের মধ্যে পার্থক্য কী। ঘর ঘর শব্দ করে রেডিওটা তখনও চলছে। আকাশবাণীতে সম্প্রচারিত হচ্ছে আজকের খবর। খবর বলতে কজন বিপ্লবী ধরা পড়ল, কটা ইংরেজ বড়লাটের প্রাণ গেল, আর নয় কংগ্রেস পার্টির আন্দোলন। বিরক্তি সহকারে রেডিওটা বন্ধ করে বিছানা ছেড়ে নেমে সাদা জামাটা গায়ে গলিয়ে যখন গিন্নির কাছে এসে পৌঁছালাম, দেখতে পেলাম আমার অর্ধাঙ্গিনী মাংসটা সবে উনুনের আঁচে বসিয়ে আলু আর টমেটো কেটে পাশে রেখে আমার দিকে রাগত দৃষ্টিতে চেয়ে রয়েছে। এই দৃষ্টি আমায় কেন জানি না মহাভারতের ঋষি দুর্বাসা মুনির কথা মনে করিয়ে দিল। গিন্নি চিৎকার করে বলে উঠলেন, বলি, কাল যে পই পই করে বললুম আপিস থেকে ফেরার পথে কেজিখানেক পেঁয়াজ কিনে এনো, আজ মাংসে দেব। বাবুর তো সেই দিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না, বললে আজ এনে দেবে। কিন্তু তোমার যা গতিবিধি দেখছি, তাতে করে আজ বাজার যাওয়ার মতো একখানা কঠিন কাজ আদৌ পেরে উঠবে কিনা সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি পত্নীভক্ত স্বামীর মতো গলার স্বর আরও 3 ধাপ নিচে নামিয়ে এনে বললুম, এই তো গিন্নি, এইবার যাচ্ছি। মাংসটা কাল ভাগ্যিস এনে রেখেছিলাম, তাই রক্ষে। উদ্ধার করেছ এনে। শোনো, তোমায় আর কষ্ট করে বাজারে যেতে হবে না, আমিই যাচ্ছি। কিন্তু ততক্ষণ এই উনুনের ধারে বসে মাংসটা হাতা দিয়ে নাড়তে থাকো, দেখো যেন পুড়ে না যায়। সে কি গিন্নি, তুমি বাজারে যাবে? হ্যাঁ গো, আমিই যাচ্ছি। গৃহস্বামীকে যদি আলসেমিতে পায়, তাহলে বাড়ির মহিলাদের সংসারের হাল ধরতে হয়, বুঝলে? তাছাড়া সময় পাল্টাচ্ছে, এখন মেয়েরা বন্দুক হাতে স্বদেশীদের দলে যোগ দিচ্ছে, এটা তো সামান্য বাজারে যাওয়া। এই কথার বিশেষ কোনো প্রতিবাদ করতে পারলুম না। ভাবলাম, যা, কিশোরীর বাড়ি বোধহয় আর যাওয়া হবে না। দূর দূর, আজ সকালটাই মাটি। কিন্তু ওই যে কথায় আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। তারানাথ প্রায় বলে, এই প্রকৃতির মাঝে রয়েছে অনন্ত শক্তি। আমাদের চিন্তন শক্তি আর ইচ্ছে শক্তিকে কাজে লাগালে নাকি এই প্রকৃতি আমাদের ইচ্ছে পূরণ করেন। গিন্নি বাজারের ব্যাগ নিয়ে বেরোতেই দরজায় ঠক ঠক শব্দ শুনে ঘুরে তাকিয়ে দেখি কিশোরী নিজেই হাজির। আমার দিকে চেয়ে বেশ কৌতুকের সুরেই বলে উঠল, কি হে বিভূতি, আজ রান্না করছো বুঝি? কি বৌদি কি আবার বাপের বাড়ি গেছে নাকি? আরে না না, বাজারে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আমায় বলল মাংসটা একটু নেড়ে রাখতে আর দেখতে যাতে পুড়ে না যায়। ও তাই বলো। এদিকে আমি ভাবলাম যে রবিবারের সকালটাতে তোমায় নিয়ে ঠাকুর মশাইয়ের বাড়িতে যাই, কিন্তু তুমি যে ভারী ব্যস্ত হয়ে পড়েছো দেখছি বিভূতি। চৈতি মানে তোমার শ্রদ্ধেয় বৌদি পেঁয়াজ নিয়ে ঘরে ঢুকলে তবেই আমার মুক্তি, হে কিশোরী, তারপর আমি যেতে পারবো। অগত্যা, আমি অপেক্ষা করছি, তুমি গৃহস্থালী সামলাও না হয়। কিশোরীর কৌতুকটা বিশেষ গায়ে মাখলাম না। সে অকৃতদার, বিয়ের পর যে পুরুষদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেটা তার না জানারই কথা। খানিক বাদে পাশের ঘর থেকে গিন্নির গলা শুনতে পেলাম, আরে ঠাকুরপো যে, কতক্ষণ এসেছো? এই একটু আগে এসে দেখলাম তোমার স্বামীর গৃহস্থালীর কাজে এত অসামান্য অবদান যে গোটা পুরুষ সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমার স্ত্রী মুখ ঝামটা দিয়ে বলে উঠল, দৃষ্টান্তরা ছাই, কাল আপিস ফেরতা পেঁয়াজ আনতে বাবু ভুলে গিয়েছিলেন বলেই না আমায় ছুটতে হলো। হ্যাঁ তা বটে। বাজারের ব্যাগটা মাটিতে রাখতে রাখতে চৈতি বলে উঠল, আজ বুঝি 2 বন্ধুতে মিলে ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়া হবে? তেমনই তো কথাটা হয়েছে, এখন এবার যদি তুমি অনুমতিটা দাও তবেই। না না, মানে ওই তোমার গৃহপালিত স্বামীকে আমার হাতে খানিক সময়ের জন্য সমর্পণ করো, তাহলে বড়ই কৃতজ্ঞ হতাম গো। আবারও সেই কৌতুক। বড় রাগ হলো এই কিশোরীর ওপর। ব্যাটা এমনই, ঠাকুর মশাইয়ের বাড়িতেও গল্পের ফাঁকে এমন এমন কথা বলে ওঠে যে আমি তো বটেই, স্বয়ং তারানাথও তেলে বেগুনে জ্বলে যায়। তার চাহনি দিয়েও এই আমার স্ত্রীর মতোই আগুন ঝরে পড়ে। আজ কি হয়েছে জানি না, বারবার ঋষিমণিদের অভিশাপের গল্পগুলো মাথায় আপনা থেকেই ঘুরপাক খাচ্ছে। অবশেষে মুক্তি পেলুম।
পোশাকটা পরিবর্তন করে কিশোরীর সাথে যখন ট্রামে গিয়ে চড়লাম, ট্যাগ ঘড়িতে তখন সময় প্রায় বেলা 10টা। মঠ লেনে নেমে প্রথমেই মোড়ের দোকানটা থেকে তারানাথের জন্য 1 প্যাকেট পাসিংশো কিনে নিলাম। দুজনে তারানাথের বাড়ির সামনে পৌঁছে দরজায় কড়া নাড়তেই চারিমা এসে দরজা খুলে দিল। আরে কাকা বাবুরা যে, ভেতরে আসুন। আপনাদের জন্য তো বাবাসী কখন থেকে অপেক্ষা করে বসে রয়েছেন। আমি বললাম, তিনি কিভাবে জানলেন যে আমরা আজ আসবো? হ্যাঁ, এই প্রশ্ন করা যে বৃথা সে আমি আগেই জানি। ওনার শক্তি সম্বন্ধে কি আমরা অজ্ঞাত? তবে হ্যাঁ, তোমার তো সামনে বিয়ে, পরের বার এলে তোমার জন্য একটা টুকটুকে লাল বেনারসি নিয়ে আসবো, কেমন? আর আমি সিঁদুর কৌটো নিয়ে আসবো ঠিক করেছি। বিয়ের দিন সকাল থেকে আমরা থাকবো কিন্তু এখানে। চারিমা হাসি মুখে জবাব দিল, আপনারা পাশে রয়েছেন এই অনেক, নইলে কলিকাতার মতো বিরাট শহরে আমাদের জ্ঞাতি গোষ্ঠীরা কই? সবাই তো সেই দেশের বাড়িতে থাকার মধ্যে বাড়িওয়ালা, বাবার কয়েকজন মক্কেল, আর এই আপনারা। বাবা ভেতরে আছেন, আপনারা যান, আমি আপনাদের জন্য চায়ের ব্যবস্থা করছি। ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম তারানাথ তার আসনে বসে একটা হাত ত্রিশূলের ওপর রেখে আর একটা হাত দিয়ে একটি প্রাচীন জরাজীর্ণ পুঁথির পাতা উল্টে কি যেন পড়ে চলেছেন। আমাদের দেখেই বইটি বন্ধ করে পাশে সরিয়ে রাখলেন। এসো তোমরা, বসো। তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। আজ মনটা বড় চঞ্চল, বুঝলে কি না? তার সাথে বেশ ভারাক্রান্ত বটে। কেন ঠাকুরমশাই? আমি প্রশ্ন করলাম। আসলে কি জানো তো, মা মরা মেয়েটাকে পাত্রস্থ করতে চলেছি। এটি আমার কাছে অনেক বড় ব্যাপার। সঞ্চিত অর্থ বলতে তো তেমন কিছুই নেই, তবে যৌবনে ঘোড়ার রেসের মাঠে প্রায় আমার যাতায়াত ছিল। সেই সময় পয়সাওয়ালা মারোয়ারি মক্কেলদের হয়ে আমি ঘোড়ার বাজি ধরতাম। বিষয়টি আর কিছুই নয়, আমি আমার কষ্টার্জিত তন্ত্র ক্ষমতার জোরে যে ভবিষ্যৎ দেখতে পেতাম তার বলে কোন ঘোড়াটা সেদিন রেসে জিততে চলেছে এই কথা অনায়াসেই বলে দিতে পারতাম। এছাড়া ভেলকিবাজি দেখিয়েও বেশ কটা পয়সা উপার্জন করেছি বটে, তবে তাতে আমার শক্তি ক্ষয় ঘটেছে। এখন আর তেমন শক্তি কই। মেয়েটা কদিন পরে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, এটা ভাবলেই মনটা কেমন যেন হু হু করে ওঠে। হ্যাঁ, তা তো বটেই। চারিমাকে সেই ছোট্ট থেকে দেখছি, আর আজ তার বিয়ে হতে চললো। আচ্ছা ঠাকুরমশাই, ওই যে বইটা আপনি খানিক আগে পড়ছিলেন, ওটা কিসের বই বলুন তো? প্রশ্ন করল কিশোরী। তন্ত্রের প্রাচীন বই হে কিশোরী, তন্ত্র সংহিতা। এতে প্রাচীন ভারতীয় তন্ত্রের ইতিহাসের সাথে সাথে তন্ত্রের সঠিক উপাচারের কথা বলা রয়েছে। ওই যে খানিক আগেই বলছিলাম না, আজ মনটা বড়ই চঞ্চল। তার কারণ জানো, আমি পিশাচ তন্ত্র, ভূত ডামর তন্ত্র, বেতাল সিদ্ধি ছাড়াও সব সাধনা, দেহান্তরণ মন্ত্র, সিদ্ধি, কুণ্ডলিনী শক্তি জাগ্রত করা, এমন নানান সিদ্ধি আমি হাসিল করেছি। তবে আজ আমি সিদ্ধির নয়, তন্ত্র শক্তিরও নয়, বরং বিশ্বাস এবং আস্থার এমন এক কাহিনী তোমাদের শোনাবো যা তোমরা এর আগে কোনোদিন শোনোনি। এক সর্বহারা চিত্রকারের গল্প, যার আহ্বান এবং তুলির টানে ঈশ্বর ও ধরাধামে অবতীর্ণ হতে বাধ্য হন। চিত্রকার বলেন কি ঠাকুরমশাই? মনে যে বড় কৌতূহল জাগছে, আর যে তর সইছে না। বললাম আমি। হ্যাঁ বিভূতি, একজন চিত্রকার, যার আঁকায় এক অদ্ভুত জাদু রয়েছে। যেখানে আমার তন্ত্র শক্তি হার মেনেছিল, সেখানে জিতে গিয়েছিল রাধা মাধবের প্রতি তার একনিষ্ঠ ভক্তি
এবং সেই রং তুলি। আসলে যারা শিল্পী, সাহিত্যিক বা গায়ক হন, তাদের কণ্ঠে, সুরে, লেখনীতে কিংবা তাদের আঁকা ছবিতে স্বয়ং ঈশ্বর বাস করেন। তখন আমার বয়স ওই ধরো 30 ঊর্ধ্ব। বিয়ে করেছি বটে, তবে সংসারে তেমন মন নেই। অর্থ উপার্জনের উপায় বলতে মক্কেলের হাত দেখে ভূত ভবিষ্যৎ বলা, আর নয় কারো বাড়িতে অশুভ শক্তির প্রাদুর্ভাব বাড়লে সেখানে গিয়ে গৃহবন্ধনী করে আত্মাকে মুক্তি দিয়ে 2 পয়সা অতিরিক্ত উপার্জন। পুজোর সময়গুলোতে বাড়ি বাড়ি গিয়ে যজমানি করেও বেশ আয় হতো বই কি। এমনকি এক মক্কেলের বাড়ি থেকে ফিরছি, বেশ সন্ধে হয়েছে। মক্কেলের গ্রাম ছিল নয়াখালী। সেখান থেকে খানিকটা দূর গেলে আরও একটি গ্রাম পড়বে। গ্রামের দিকে রাস্তা থেকে পুকুরের ধার দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে, সেখান থেকে গিয়ে 3-4 ক্রোশ পথ গেলেই স্টেশন পড়বে। মক্কেল আমায় ওই রাতে থেকে যেতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমার আর অন্ধকারের কিসের ভয়? এমনিতে তন্ত্র সাধক, তার মধ্যে মহামায়ার ভক্ত। স্বয়ং কাল ভৈরব যার রক্ষক, তার অন্ধকারে পথ চলতে কোনো ভয় নেই। মক্কেল কিন্তু আমায় বারবার পাশের ওই গ্রামের দিকে যেতে নিষেধ করে দিয়েছিল। ওই গ্রামে নাকি কোনো এক অজানা রোগে বাড়ির পর বাড়ি ইতিমধ্যে উজাড় হয়ে গিয়েছে। তাছাড়া কি সব যেন অভিশাপ লেগে রয়েছে। পুরোটা বললেও তার কথা শুনে এটুকু বুঝতে পারছিলাম যে আমায় নিয়ে সে বিশেষভাবে চিন্তিত। আমি আর কথা না বাড়িয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চললুম স্টেশনের দিকে। খানিক দূর যাওয়ার পরে পুকুর ধারের ওই প্রান্তে, যেখানে এক জঙ্গলাকীর্ণ অঞ্চল রয়েছে, কেন জানি না জায়গাটা আমায় বেশ টানতে লাগলো। কারণ অবশ্যই জানা নেই, তবে যখনই অতি প্রাকৃত কিছু ঘটে আমি বুঝতে পারি। এসবই মধুসুন্দরী দেবীর কৃপা বলতে পারো তোমরা। আমি স্টেশনের দিকে না গিয়ে সেই দিকেই হাঁটতে লাগলাম। কানে ভেসে আসতে লাগলো এক সুমধুর বাঁশির সুর। মনে হলো গভীর রাতে কোনো রাখাল বালক যেন বাঁশি বাজিয়ে চলেছে। এই বাঁশির সুর অগ্রাহ্য করা যে আমার পক্ষে সম্ভব নয়। আমি দ্রুত বেগে সেই দিকে রীতিমতো ছুটতে শুরু করলাম। অদ্ভুত এক দৈব টান যেন অনুভব করছি। বাতাসের বেগ দ্রুত হচ্ছে। আমি আকাশের পানে চেয়ে দেখলাম কালো মেঘে গোটা আকাশ ছেয়ে গিয়েছে। থেকে থেকে মেঘের বুক চিরে দেখা যাচ্ছে বেগুনি আলোর রেখা। সনসনে হাওয়ার সাথে সাথে যেন সেই বাঁশির সুর আরো করুণ হয়ে উঠেছে। আমার মনে কোনো এক অজানা কারণেই ওই আকাশের মতোই বিষাদের কালো মেঘ যেন ছেয়ে যাচ্ছে। চোখের কোল ভিজে এসেছে। তখনও জানি না এমনটা হওয়ার কারণ কি। জঙ্গলের পথে প্রবেশ করে খানিক দূর যেতেই দেখি এক কৃষ্ণকায় বালক একটি গাছতলায় বসে এক মনে বাঁশি বাজিয়ে চলেছে। আমি ওর থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে এক মনে সেই বাঁশির সুর শুনতে লাগলাম। দেহে মনে যেন বিনা বাধায় এক রাস শব্দ তরঙ্গ প্রবেশ করছে। আমি ভুলে যাচ্ছি আমি কে, আমি কোথায় চলেছি, কেন চলেছি। আমি থর থর করে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লাম। খানিক বাদে সেই মুখ থেকে বাঁশিটি সরিয়ে আমার দিকে সে এক দৃষ্টিতে চেয়ে রইল। তারপর কিশোর বালকের মতো খিলখিলিয়ে হেসে উঠে বলল, হোমা, তুমি মাটিতে বসে আছো কেন? এসো, আমার কাছে এসো। ছেলেটি আমায় হাত ছানি দিয়ে ডাকতেই আমি উঠে দাঁড়ালাম। তার কাছে গিয়ে বললাম, এমন বাঁশির সুর
তুমি শিখলে কোথায়? কি নাম তোমার? তোমার নিবাস কোথায়? এত রাতে একাকী এই জঙ্গলে কি করছো? তোমার বুঝি ভয় নেই? আবারও তার মুখে দেখা দিল এক শিশু সুলভ হাসি। সে আমার দিকে চেয়ে বললে, ওমা, একা কই? তুমি তো আছো। সে না হয় আমি এক্ষুনি এলাম, তবে এলাম তোমার ওই বাঁশি শুনে। তোমার নামটা বললে না যে? আমি আমি মধুসূদন গো, মধুসূদন। এই পাশের গ্রামে থাকি। দা, এত রাতে এই জঙ্গলে বাঁশি বাজাচ্ছ যে? তোমার বাড়ির লোক তো চিন্তা করবে। আবারও সেই হাসি। হাসতে হাসতে সে জবাব দিল, আমি কি করব বলো? আমায় যে ওরা বেঁধে রাখে, একদম ভালোবাসে না, কাউকে আমার কাছে আসতেও দেয় না। তাই রাত নামলেই আমি এই জঙ্গলে ছুটে আসি। মধুসূদন? বাহ, নামটা তো বেশ তোমার। আচ্ছা, তুমি আমায় আগে এটা বলো যে তোমায় কে বেঁধে রাখে, আর কেনই বা তোমার কাছে কাউকে আসতে দেওয়া হয় না? তাছাড়া এত সুন্দর বাঁশি বাজানো তুমি শিখলে কিভাবে? বাঁশি আবার শিখতে হয় বুঝি? প্রকৃতির ডাক যে চেনে সে জানে এই প্রকৃতির প্রতিটি ছন্দ, গন্ধ, রূপ। যে প্রকৃতির সুরভি বুক ভরে নিতে পারে তার কণ্ঠে সুর নিজে থেকেই চলে আসে। বাঁশির সুরে মিশে যায় বাতাস। কান পেতে শোনো, পাতার গায়ে যে টুকটাক বৃষ্টি ঝরে পড়ছে, তারও যে এক ভিন্ন মাত্রার সুর রয়েছে। যদি বলো আমায় কে বেঁধে রেখেছে, সে অনেক গল্প। গ্রামে একটা দুষ্টু লোক এসেছে গো, বড়ই দুষ্টু সে, কাউকে টিকতে দেয় না, সবাইকে এক এক করে মেরে ফেলছে। আমায় পারেনি অবশ্য, পারবেও না। তার অত ক্ষমতা কোথায়? তবে হ্যাঁ, বেঁধে রেখেছে। তুমি আমায় মুক্তি দেবে? বলো না, বলো না গো, আমায় মুক্তি দেবে? সামান্য এক কিশোর বালকের এমন আকুতি, এমন তাৎপর্যপূর্ণ কথায় বেশ আশ্চর্য হলাম। কেন জানি না মনে হলো এ কোনো সাধারণ বালক নয়। আমায় জানতেই হবে তার আসল পরিচয়। আমি তাকে বললাম, আমায় তোমাদের গ্রামে নিয়ে যাবে? এমনিতেও আমার আশ্রয়ের প্রয়োজন। রাত বেড়েছে, বৃষ্টিও শুরু হয়েছে। পাশের গ্রাম থেকে স্টেশনের দিকে ভিড়ছিলাম, কিন্তু পথে তোমার ওই বাঁশির সুর শুনতে পেয়ে একবারটি তোমায় দেখার বড় স্বাদ জেগেছিল। তাই এতদূর ছুটে এসেছি। স্বাদ মিটেছে? কৌতূহল মিটেছে বটে, তবে অনেকগুলো প্রশ্নের উত্তর যে এখনো পেলাম না। তোমার না বড্ড তাড়াহুড়ো। রোশো, সব জানতে পারবে, তবে তার জন্য যে তোমায় ওই গায়ে যেতে হবে। আমাদের এই মরাডাঙ্গা গ্রামের নাম শুনে আবার ভিমড়ি খেও না জানো। গ্রামটা নেহাত মন্দ নয়, তুমি বরং গ্রামের মুখুর্জিদের বাড়িতে গিয়ে আশ্রয় চাও। ওই বাড়ির ছোট ছেলে সঞ্জীবকে গিয়ে বলবে আমি পাঠিয়েছি, সে আমায় চেনেছে। চলো, আমি তোমায় গ্রামের সীমানা পর্যন্ত এগিয়ে দিই। পথে আবার কী বিপদে পড়বে কে বলতে পারে। তবে যতক্ষণ আমি রয়েছি কেউ তোমায় কিচ্ছুটি করতে পারবে না। যত এই কিশোর বালককে দেখছিলাম, অবাক হচ্ছিলাম আমি। যার নিজেরই সুরক্ষার প্রয়োজন, সে কিনা আমায় রক্ষা করবে। তার চেয়েও বড় প্রশ্ন, কার হাত থেকে সে আমায় রক্ষা করতে চাইছে? কোনো অপশক্তি? তার বলা সেই দুষ্টু লোক, সেটি কে? আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে লাগলাম। ছেলেটি নীরবে পথ চলতে লাগলো। বৃষ্টির বেগটা আরো বেশ খানিক বেড়েছে। গ্রামের সীমানায় পৌঁছে এসে আমার হাতের মুঠো শক্ত করে চেপে ধরতে সারা শরীর জুড়ে যেন বিদ্যুৎ খেলে গেল। চোখের সামনে ঘন কালো অন্ধকার ছেয়ে গেল, এবং তার মধ্যে ধীরে ধীরে প্রজ্বলিত হচ্ছে এক চোখ ধাঁধানো সাদা আলো। আমি শুনতে পেলাম একটা অদ্ভুত পুরুষালী কণ্ঠ। সে আমায় বলছে, তারানাথ,
তোমার এখানে আসাটা মোটেই আকর্ষণীয় নয়। এই গ্রামের মানুষগুলো যে বড় বিপদে রয়েছে তারানাথ, তুমি তাদের রক্ষা করো, নইলে ওই পাষণ্ড ভৈরব তান্ত্রিক ওদের শেষ করে তাদের আত্মা শুষে নিয়ে নিজের বল বৃদ্ধি করবে। এখানে আমিও যে অসহায়, বড় অসহায়। ওই তান্ত্রিক আমার স্থান বেঁধে দিয়েছে। সে মহাশক্তিধর, নানান গুজ্জ তন্ত্রবিদ্যা তার আয়ত্তে। তুমি আমায় প্রশ্ন করতেই পারো, যেখানে স্বয়ং ঈশ্বর রয়েছেন সেখানে এত অনাচার কিসের? তাহলে আমি বলি শোনো, সৃষ্টির কিছু নিয়ম রয়েছে, সেই সকল নিয়মে হস্তক্ষেপ করতে আমিও যে পারি না। ত্রেতাতে আমি 3টে রূপ যথাক্রমে বামন, পরশুরাম এবং রামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছিলাম। তারপরে শ্রীকৃষ্ণ এবং বলরাম রূপে আমি এই ধরাধামে এই পাপের বিনাশ করতে এসেছিলাম। এই গায়ে একজন সিদ্ধ পুরুষ আসবে এবং সে জাগিয়ে তুলবে আমারই এক অবতারকে, যার নাম নবগঞ্জরা। এমনই আশা নিয়ে আজও তারা অপেক্ষা করছে। সে ওই ভৈরব তান্ত্রিককে সমূলে বিনষ্ট করবে। এটাই যে রীতি, এটাই যে সৃষ্টির নিয়ম। তবে সাবধান, সাবধান তারানাথ, এই গ্রামের মাটি অপবিত্র। যারা যারা মারা গিয়েছিল তারা একে একে ফিরে আসছে তাদের পরিবারের কাছে। সকলে দেখা দেবে তারানাথ, তারা আছে তোমার আশেপাশেই, তারা হাওয়ার মতন মিশে রয়েছে। সময় হলেই তাদের দেখতে পাবে। ভৈরবতান্ত্রিক এই গ্রামে তার মায়াজাল বিস্তার করে রেখেছে। সে সকলকে তার সাথে নিয়ে যেতে চায়। হতে পারে তোমারই চেনা কোনো ব্যক্তিকে দেখতে পেলে। এই গ্রামে সঞ্জীব ছাড়া আর কাউকে বিশ্বাস করো না তারানাথ। যাও তারানাথ, যাও, সঞ্জীব তোমার অপেক্ষা রয়েছে। ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে সেই আলো। আলোর মধ্যে থেকে ভেসে আসছে অপার্থিব সেই বাঁশির সুর। কাউকে কিন্তু দেখতে পাচ্ছি নে, কাউকে ছুঁতে পাচ্ছি নে, অথচ আমি স্পষ্ট বুঝতে পারছি তিনি কে। তিনি কে ঠাকুরমশাই? গল্পের মাঝে হঠাৎ প্রশ্ন করে বসল কিশোরী। ঠাকুরমশাই মুচকি হেসে জবাব দিলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণেরই আর এক নাম মধুসূদন যে। আরে বলেন কি, স্বয়ং শ্রীকৃষ্ণের বাল্যরূপের সঙ্গে দর্শন হয়েছিল আপনার? তবে এই নবগঞ্জরা এমন অবতারের ব্যাপারে তো ওই আগে শুনিনি, বলল কিশোরী। কিশোর কৃষ্ণের এই অবতারের উল্লেখ আমাদের মহাকাব্য মহাভারতেও রয়েছে। হিন্দু ধর্মে 9টি প্রাণীর সমন্বয়ে গঠিত এই জীবকে কৃষ্ণের সর্বব্যাপী রূপগুলির মধ্যে একটি বলে জানা যায়। তিনি শ্রীকৃষ্ণকে দর্শন দিয়েছিলেন। প্রাচীন ভারতের ওড়িশা রাজ্যের আদিম চিত্রকলার একটি অংশ এই প্রাণী। দুধসভায় পাশ খেলায় পরাজিত হওয়ার পর যখন পাণ্ডবেরা অরণ্যবাসী হলেন, সেই সময় একদিন অর্জুন অরণ্যের তপস্যাকালে দর্শন পেয়েছিলেন এমনই এক প্রাণীর। এই প্রাণীর হাড় থেকে মাথা অবধি ময়ূরের, পিঠে একটি বিরাট ষাঁড়ের কুঁজ, কোমরটি সিংহের, একটি সাপের ল্যাজ এবং 3টি ভিন্ন ধরনের পায়ে দাঁড়িয়েছিলেন। একটি হাতির, একটি ঘোড়ার, একটি হরিণের এবং আরো একটি মানুষের। সেই পায়ে তিনি ধারণ করেছিলেন একটি স্থলপদ্ম। অর্জুন ছিলেন জ্ঞানী এবং বিচক্ষণ, তাই ওই পদ্ম দেখে তিনি তাঁর দিকে আর তীর নিক্ষেপ করেননি, কারণ ওই পদ্ম যে স্বয়ং কৃষ্ণের প্রতিনিধিত্ব নির্দেশ করে। আমিও তাকে দেখেছিলাম বই কি, সেই রূপ আমি আজও ভুলতে পারিনি কিশোরী। তবে ওনাকে আহ্বান জানানোর কোনো মন্ত্র আমারও জানা ছিল না, একমাত্র সেই চিত্রকলা ছাড়া। তাকে কোনো সাধক জাগাতে পারে না, পারলে সেটা একমাত্র সম্ভব কোনো চিত্রকারের আঁকা ছবি এবং কৃষ্ণের প্রতি তার ভালোবাসা এবং আস্থা। তারপর কি হলো ঠাকুরমশাই? আমি প্রশ্ন করলাম।
আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল সেই সুপার্থিব বাঁশির মন কেমন করা সুর। আমি চোখ খুললাম, ঘুরে তাকালাম আমার হাতের দিকে। যেই হাত এতক্ষণ ওই বালকের হাতে মুষ্টিবদ্ধ ছিল, এখন সেখানে আর কেউ নেই। আমি হাউ হাউ করে আবেগে কেঁদে বলে উঠলাম, প্রভু, প্রভু, আপনি স্বয়ং আমার কাছে এসেছিলেন, অথচ আমি আপনাকে চিনতেও পারলাম না। কেমন পরীক্ষা প্রভু, কেমন অগ্নি পরীক্ষার সামনে ফেললেন আমায়। এগিয়ে চললাম এক অজানা গন্তব্যের পথে। তবে যেই বিপদের আভাস স্বয়ং তিনিও আমায় দেননি, এইবার সেটি নিজের চোখে দেখতে পেলাম। গ্রামের মাটিতে পা দেওয়া মাত্র নাকে ভেসে এলো মাংস পচা পোড়া দুর্গন্ধ। দূরে ওই শ্মশানে ধিকি ধিকি চিতার আগুন জ্বলছে। বোধহয় কোনো মৃতদেহের দাহ সৎকার চলছে। মাঝে মধ্যেই ফটফট শব্দ করে কাঠ ফাটছে। দূর দূরান্ত পর্যন্ত কোনো জীবিত প্রাণীর চিহ্ন মাত্র নেই। এমনকি কোনো কুকুর কিংবা বেড়ালকেও চোখে পড়ল না। বাতাসটা যেন বেশ ভারী, শ্বাস নিতেও যেন অসুবিধা হচ্ছে। প্রশস্ত মাটির রাস্তার দুই ধারে ছোট ছোট একচালা মাটির বাড়ি। ভেতরে কোনো আলো জ্বলছে না। মুখার্জিদের জমিদার বাড়িটা কোন দিকে সেটা যে কাউকে জিজ্ঞেস করব এমনটাও কেউ নেই। এই যে আমাদের চেনা পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন জগৎ। হাঁটতে হাঁটতে আরো খানিক সামনের দিকে এগিয়েছি। ঠিক এমন সময় এক ঝাঁক ঠান্ডা বাতাস আমার শরীরের উপর দিয়ে বয়ে গেল। বৃষ্টি হচ্ছিল এটা ঠিক, জলো বাতাস বইছে সেটা অস্বীকার করতে পারিনি, কিন্তু এমন হাড় কাঁপানো বাতাসের অনুভূতি অন্তত এই সময়টাতে পাবো এমনটাও আশা করিনি। পরনের উত্তরীয়টা জড়িয়ে সামনে এগিয়েছি। ঠিক সেই সময় পিছন থেকে কারা যেন খিলখিলিয়ে হেসে উঠল। আমি চৌকিতে পিছন ঘুরে তাকালাম, কিন্তু কই কেউ তো নেই। মনে মনে ভাবলাম, তাহলে সবই কি আমার মনের ভুল? কিন্তু সে কিভাবে হয়? স্বয়ং মাধব আমায় গ্রামের সীমান্তে দাঁড়িয়ে বলেছিলেন যে তারা এই গ্রামের বাতাস জুড়ে রয়েছে। একটা অদ্ভুত গা শিউরে ওঠা খিলখিলে হাসির আওয়াজ পেলাম। সামনের সেই এক রাশ জমাট বাঁধা অন্ধকারের ভেতর জ্বলে উঠেছে শত সহস্র সাদা চোখ। তারা একটু একটু করে এগিয়ে আসছে আমার দিকে। বেগতিক বুঝে আমি মাটি থেকে তক্ষুনি এক মুঠো ধুলো নিয়ে বাতাসে ছড়িয়ে দিয়ে দেহবন্ধনী মন্ত্র জপ করতেই আমার চারিধারে এক অদৃশ্য বায়বীয় প্রাচীরের সৃষ্টি হলো। আমি তাদের দিকে চেয়ে হুঙ্কার ছেড়ে বলে উঠলাম, কে কে ওখানে? তোমরা কারা? আবারও সেই খিলখিলে হাসির সাথে এইবার ভেসে এলো কিছু কথা। খোদা, বড়ই খোদা, যে খবর তো আজ এতদিন পর মাংসের স্বাদ পেতে চলেছি।
তোরা আমায় হত্যা করে আমার মাংস ভক্ষণ করবি? তোদের এত স্পর্ধা! দেখি দেখি তোরা আমার কি করতে পারিস। সাহস থাকে তো আয় সামনে। এইবার সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে দিয়ে তীব্র এক পাশবিক হুঙ্কার বেরিয়ে এলো। তাদের সারা শরীর রক্তাক্ত, পরনের শতচিহ্ন পোশাকেও রক্ত লেগে রয়েছে। মাটিতে দুই হাতে পায়ে ভর করে একটু একটু করে তারা আমার দিকে এগিয়ে আসছে। সদ্য শিকার করা হিংস্র চার পেয়ে জন্তুদের মতো তাদের মুখ থেকে বেরিয়ে আসছে টাটকা লাল রক্ত। আমি শূন্যে দুটো হাত প্রসারিত করে স্তম্ভন মন্ত্র জপ করতে লাগলাম। ওম হ্রিং হ্রিং স্তম্ভায় স্তম্ভায় ফট স্বাহা। ওইদিকে তারা এইবার দুই হাত পায়ে আমার দিকে ছুটতে শুরু করেছে। কেঁপে কেঁপে উঠছে মাটি, এক রাশ ধুলো মাটি থেকে শূন্যে উঠে ঘুরপাক খাচ্ছে, যেন সহস্র নেকড়ের পাল আজ রক্তের গন্ধ পেয়ে শিকারের দিকে ধেয়ে আসছে। একে একে তারা শূন্য পথে ঝাঁপিয়ে পড়লো আমার দিকে, আর সেই মুহূর্তে আমার মন্ত্র জপ শেষ হলো। দেখতে পেলাম ছবির মতো তারা স্থানবৎ একই স্থানে দাঁড়িয়ে রয়েছে, কেউ শূন্য পথে ঠিক ঝাঁপ মারার সময়কালে, কেউ বা মাটিতে। সাময়িকভাবে আমি সময়কে বেঁধে ফেলতে পেরেছি, তবে এই প্রক্রিয়া বেশিক্ষণ কার্যকর হবে না, কারণ সময়কে বেঁধে ফেলা এ যে প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ। আমি হনহরিয়ে হাঁটতে লাগলাম সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে। খানিক বাদে একটি মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। মন্দির, হ্যাঁ মন্দিরই বটে, তবে জরাজীর্ণ এবং ভগ্নপ্রায়। দেখে মনে হচ্ছে বহু সময় ধরে এখানে পুজো হয় না। মন্দিরের ঠিক পাশে আরো একটি প্রাসাদের মতো বিরাট বাড়ি আমার চোখে পড়ল। বুঝতে পারলাম ওইটি সম্ভবত জমিদার বাড়ি। গোটা বাড়িটা নিশ্ছিদ্র আধারে ডুবে রয়েছে। শুধু দুই তলার একটি ঘর থেকে ক্ষীণ লণ্ঠনের আলো চোখে পড়ছে। আমি সেই দরজায় গিয়ে করাঘাত করে অনুনয়ের সুরে বললাম, বাড়িতে কেউ আছেন? দয়া করে একটিবার দরজাটা খুলবেন। কোনো সাড়া পেলাম না বটে, তবে আমি হাল ছাড়লাম না। আমি আবারও দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলাম আর বলে উঠলাম, কেউ আছেন বাড়িতে? আরে আমি এই গ্রামে নতুন, বড় বিপদে পড়েছি। দয়া করে একটিবার যদি দরজাটা খুলতেন তাহলে বড় উপকৃত হতাম। এইবার পায়ের আওয়াজ পাওয়া গেল। মনে হলো কেউ যেন সিঁড়ি বেয়ে নিচে নামছে। খানিক বাদে এই দরজাটা সশব্দে খুলে গেল। তার হাতে একটি লণ্ঠন জ্বলছে। সে কর্কশ কণ্ঠে আমায় জিজ্ঞাসা করলে, কে আপনি? এত রাত্রির বেলা দরজা ধাক্কাচ্ছেন কেন? দেখতে পেলাম এক 50 ঊর্ধ্ব পুরুষকে। তাঁর দৃষ্টি বড়ই উগ্র। পরনের পোশাক দেখে মনে হলো এ নিশ্চয়ই এ বাড়ির কোনো ভৃত্য হবে। আমি তাকে বিনীতভাবে বললাম, দয়া করে যদি গৃহস্বামীকে একবারটি ডেকে দিতেন তাহলে বড়ই উপকৃত হতাম। ওনার সাথে যে আমার বিশেষ প্রয়োজন। প্রয়োজন? কিসের প্রয়োজন? উনি ব্যস্ত আছেন, ডাকা ফাঁকা যাবে না। আপনি জান দেখিনি মেলা ফ্যাচ ফ্যাচ করবেন না, এখানে বড় বিপদ। আমি এতক্ষণে খানিকটা বুঝতে পারলেও এটা বুঝতে পারলাম না যে বন্ধ ঘরে কিসের বিপদ। আমি তাকে প্রশ্ন করলাম, কোন বিপদের কথা আপনি বলছেন? দয়া করে বিশদে বললে বুঝতে সুবিধা হতো। অত শত বুঝিয়ে বলা ঠেকা আমার উপর পড়েনি। বিপদ মানে বিপদ। এই আপনি আচ্ছা লোক তো মশাই,
তখন থেকে বলছি চলে যান চলে যান, এই তো তবুও যাওয়ার নাম নেই। এই যে দেখুন মশাই, এটা জমিদার বাড়ি, এখানে বিনে অনুমতিতে প্রবেশ করা তো দূর, কারোর সাথে দেখাও করা যায় না। দেখুন, আমি নিজের নয়, বরং এই গাঁয়ের সকলের জন্য এসেছি। আমি এই বাড়ির কর্তা সঞ্জীব মুখার্জির সাথে দেখা করতে চাই। ওনাকে বলবেন আমায় মধুসূদন ওনার কাছে পাঠিয়েছে। আমি অবশ্যই তখনও তাকে খুলে বলিনি আমার দেখা সেই বালক মধুসূদনের আসল পরিচয় কি। যতটা প্রয়োজন, যতটুকু বললে কাজ হতে পারে, ঠিক ততটাই বললাম আমি। আমার কথা শুনে এইবার সে ভ্রু কুঁচকে একবার তাকালো আমার দিকে, তারপর গলার স্বর খানিক মিহি করে জিজ্ঞেস করলে, আগে আপনার পরিচয়টা কি? আপনি আমাদের কর্তা বাবুর ছোট ছেলের নাম জানলেন কি করে? নিশ্চয়ই পাশের গাঁয়ের কেউ আপনাকে বলেছে, হ্যাঁ তাই না? আমি বুঝে উঠতে পারছিলাম না যে সে এত কিছু বলার পরেও কেন আমায় বিশ্বাস করতে চাইছে না। আমি তাকে আবারও বললাম, দেখুন, আমি খানিকটা জানি, পথে আমার সাথেও এমন কিছু ঘটেছে যা বর্ণনাতীত। আমায় দয়া করে একটি বার দেখা করতে দিন। খানিক ইতস্তত করে সে জানালো, আপনি বাইরেই দাঁড়ান, আমি ওনাকে ডেকে আনছি। এখানে কে যে আসল কে নকল, কে যে ছায়া আর কে বা মানুষ, তাই যে বোঝা মুশকিল। তার কথার মানে তখনও আমি বুঝতে না পারলেও এটুকু তো বুঝতে পেরেছিলাম যে এত সহজে কাউকে বিশ্বাস করতে চাইছে না। স্বয়ং কৃষ্ণের মুখে যতটা শুনেছি সেটা আংশিক বর্ণনা মাত্র। নিজের চোখে যা দেখেছি সেটাও গোটা বিষয়ের খণ্ডাংশ। পুরো ব্যাপারটা জানতে কিংবা বুঝতে গেলে আমার সঞ্জীবের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন। আমি সম্মতি সূচক মাথা নেড়ে সেখানে দাঁড়াতেই দরজাটা সশব্দে বন্ধ করে সে ঘরে ঢুকে গেল। বৃষ্টিটা বেশ ধরে এসেছে। এতক্ষণে আমার স্তম্ভন মন্ত্রের বাঁধন আলগা হয়ে গিয়েছে। হয়তো তারা বন্ধুর মুক্ত করে বেরিয়েও এসেছে, তবে এই মুহূর্তে তাদের আর দেখতে পাচ্ছি না। এটাই বলতে গেলে রক্ষে। দেহবন্ধনী দ্বারা আমার গোটা শরীর বাঁধা রয়েছে, তাই কোনো অশুভ শক্তি অতর্কিতে আমায় আক্রমণ করতে পারবে না। মুহূর্তকাল পরে আবারও দরজাটা হাট করে খুলে গেল। আমি দেখতে পেলাম এক যুবককে। অতিশয় রোগা, পাতলা ফিনফিনে একটি সাদা পাঞ্জাবির ওপর দিয়ে জড়ানো রয়েছে চাদর। মাথার চুল কাঁধ অবধি বিস্তৃত, দুই কানে সোনার মাকড়ি। চাদরের জায়গায় জায়গায় লেগে রয়েছে লাল কালো রঙের ছিটে। মহাশয়, আমাকে ক্ষমা করবেন। আমার এই ভৃত্য আপনার সাথে রূঢ় ব্যবহার করেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আসুন, ভেতরে আসুন। পুরুষটির গলা কেমন যেন সামান্য মেয়েলি ধরনের। অবশ্যই এমনটা হওয়া কিছু বিচিত্র নয়। যাত্রাপালায় এমন কিছু পুরুষ থাকে যারা নাটকে এরকম একটু নারী সুলভ ভাব এনে থাকে। তাদের গলাও এমন মিহি আর সুরেলা হয় বটে। দূর থেকে শুনলে বুঝতেই পারবে না। ঘরে প্রবেশ করে সে ভিত্তগোছের ব্যক্তিটি সচকিতভাবে এদিক সেদিক দেখে নিয়ে দরজাটা আবারও বন্ধ করে দিল। এইবার সেই যুবকটি আমায় নমস্কার করে বললে, রতনের মুখ থেকে সবটা শুনলাম। প্রথমে আমিও বিশ্বাস করতে পারিনি, তারপর যখন শুনলাম স্বয়ং মধুসূদন আপনাকে আমার কাছে পাঠিয়েছে, তখন বিশ্বাস করতে বাধ্য হলাম। আপনি নিঃসন্দেহেই কোনো মহান সাধক, যাকে আমার আরাধ্য দেবতা স্বয়ং শ্রীকৃষ্ণ দেখা দিয়েছেন। আমি যে আপনার অপেক্ষাতেই ছিলাম। জানতাম জানতাম আপনি আসবেন। আপনাকে যে আসতেই হবে। একমাত্র আপনিই পারবেন আমাদের উদ্ধার করতে।
উদ্ধার করতে পারবো কিনা সেটা জানি না, তবে আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি চেষ্টা করে যাব। তবে পুরো বিষয়টা আমার কাছে এখনো স্পষ্ট নয়। আমি গেছিলাম পাশের গায়ে। ফেরার পথে গ্রামের সীমানায় ঢোকার আগে যে জঙ্গলটা পড়ে সেখানে বাঁশির আওয়াজ শুনে ছুটে যাই। দেখতে পাই এক বালক বাঁশি বাজিয়ে চলেছে। আমি তখনও ঘুণাক্ষরেও টের পাইনি যে স্বয়ং প্রভু আমায় দেখা দিয়েছেন। তার মুখ থেকে হেয়ালির মতো এই গাঁয়ের কিছু কথা আমি জানতে পারি, যা খানিকটা বুঝলেও পুরোটা বুঝতে পারিনি। তবে তিনি আমায় আপনার সাথে দেখা করতে বলেছেন এবং এও জানিয়েছেন যে আপনি এবং আমি আমাদের যৌথ উদ্যোগে তার এক বিশেষ অবতারকে জাগিয়ে তুলতে হবে। আমি এও জানতে পারি যে ভৈরব বলে এক তান্ত্রিক সে মাধবের স্থান বেঁধে দিয়েছে, সম্ভবত সেই মন্দির যেটা আমি আসার পথেও দেখেছি। তিনি এও জানিয়েছেন যে এই তান্ত্রিক নাকি সকলের আত্মা শুষে নিয়ে নিজের বল বৃদ্ধি করছে। হ্যাঁ, নবগঞ্জরা কৃষ্ণের আরেক রূপ। ওনাকে জাগাতে পারলে তবেই যে ভৈরব তান্ত্রিকের বিনাশ সম্ভব। আমি বারংবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, কারণ তার সেই রূপ আমি কিছুতেই ফুটিয়ে তুলতে পারছি না। নিজেকে বড় ব্যর্থ মনে হচ্ছে। ফুটিয়ে তুলতে মানে? আমি তো ঠিক বুঝতে পারলাম না। প্রশ্ন করলাম আমি। নবগঞ্জরা কৃষ্ণের এই সর্বব্যাপী অবতারকে সাধারণত ওড়িশার চিত্রশিল্পের এক মহান নিদর্শন হিসেবে দেখা গিয়েছে। এর উল্লেখ মহাভারতেও রয়েছে। হ্যাঁ, সে বিষয়ে আমি অবগত, কিন্তু ওই যে ফুটিয়ে তোলার ব্যাপারটা, ওটা তো ঠিক বুঝলাম না। আমি চিত্রশিল্পী। জমিদার বাড়িতে জন্মগ্রহণ করলেও বিষয় আশয় আমার বিশেষ লালসা কিংবা নজর কোনোদিনই ছিল না। আমাদের এই গ্রামের পরিস্থিতি আজকের মতো এতটা ভয়াবহ কখনোই ছিল না। বিয়ে করেছিলাম, তবে আজ স্ত্রীও নেই, পুত্রও নেই। পিতা তো আমার সামনেই গত হলেন। ভৈরব তান্ত্রিক, ওই তান্ত্রিক গ্রামে পা দেওয়া মাত্রই গোটা গ্রাম জুড়ে মারণ রোগ ছেয়ে গেল। যক্ষা রোগে গ্রামের সকলে ছটফট করতে করতে মারা গেল। তান্ত্রিক গ্রামে ঢুকেই বিধান দিয়েছিলেন যে যক্ষা রোগের কারণ স্বয়ং রাধা মাধব। ওই মন্দির, ওই বিগ্রহ নাকি অভিশপ্ত। যারাই তার নিষেধ অমান্য করবে, রাধা মাধবের পুজো করবে, তাদের ঘরে মৃত্যু করা নাড়বে। আর দেখুন, হলো তাই। যক্ষা রোগ আগে থেকেই গোটা গ্রামে আধিপত্য বিস্তার করেছিল। এদিকে যারা সুস্থ স্বাভাবিক ছিল তাদেরকেও একে একে ওই মারণ রোগ কেড়ে নিতে শুরু করলো। খোঁজ নিয়ে জানতে পারলাম, যারা সুস্থ ছিল তারা কোনো না কোনো সময় ওই মন্দিরে প্রবেশ করে রাধা মাধবের পূজা করেছিল। ওই তান্ত্রিক তার মন্ত্র বলে মন্দিরকে বেঁধে দিয়েছে। মারণ ক্রিয়া করে ওই কালান্তক রোগ গোটা গ্রামে ছড়িয়ে দিয়েছে। আর এখন যারা মারা গিয়েছিল তারা আবারও ফিরে এসেছে। আমি নিজের চোখে আমার মৃত ছেলে, স্ত্রী, বাবা এবং বড় দাদাকে এই বাড়ির আনাচে কানাচে আমি দেখতে পাই। আর ঠিক এই কারণে রতন আপনাকে সন্দেহের বশে প্রথমে ঢুকতে দিচ্ছিল না। এক তো আপনার মতোই এক তান্ত্রিক এসে গোটা গ্রামকে নরকে পরিণত করে দিয়েছে, আর দুই, সকল মৃত মানুষেরা নানান বেশে ফিরে আসছে। আমার ছেলে যেদিন যক্ষা হয়েছিল, আমি সকলের কথা অমান্য করে ওই মন্দিরে টানা 3 দিন আমার রাধা মাধবের পায়ে হত্যে দিয়ে পড়েছিলাম। কিন্তু না, তিনিও যে অসহায়। আমার বাবা আমায় বাঁচাতে গিয়ে নিজের প্রাণ উৎসর্গ করলেন। ছেলের শোকে ওই রাতেই আমার স্ত্রী গত হলেন। কিন্তু অদ্ভুতভাবে আমি এবং আমার এই ভৃত্য প্রাণে বেঁচে গেলাম। প্রাচীন ভারতীয় তন্ত্র এবং নানান সিদ্ধির ব্যাপারে আমি আগেই খানিক পড়াশোনা করেছিলাম। দীর্ঘদিন ধরে রাধা মাধবের পূজা করার ফলে খানিক আধ্যাত্মিক শক্তিও আয়ত্ত করি, যার জেরে আমি জানতে পারি এমন এক সিদ্ধ পুরুষের আগমন ঘটবে যে ওই মন্দিরকে ঘিরে থাকা বন্ধনী ছিন্ন করে রাধা মাধবের শুভ শক্তিকে আহ্বান জানাবে।
আর আমি তাঁর সেই রুদ্র রূপ নবগঞ্জরাকে নিজের হাতে আমার চিত্রপটে অঙ্কন করে তাকে আবাহন জানাবো। আমাদের যৌথ উদ্যোগ ঠিক এইভাবেই কার্যকরী হবে। হঠাৎ সে আমার দিকে চেয়ে বললে, ক্ষমা করবেন, এতক্ষণ ধরে কথা বলে চলেছি, অথচ আপনার পরিচয়টাই জানা হয়নি। আমি তারানাথ চক্রবর্তী, মায়ের সাধনা করি, আর তারই সাথে খানিক তন্ত্রবিদ্যেও আয়ত্ত করেছি, যা দ্বারা মানুষের মঙ্গল সাধন করি। খানিক আগে আমি সেই পিশাচগুলোর দেখা পেয়েছিলাম বটে, তাদের ওই স্থানে সাময়িক সময়ের জন্য বেঁধে দিয়েছিলাম, তবে এতক্ষণে বোধ করি সেই মন্ত্রশক্তির বাঁধন আলগা হয়েছে। সময় হাতে বড় কম, আমাদের দুই দিক থেকে প্রস্তুত হয়ে কাজ করতে হবে। যতক্ষণ না ওই মন্দিরের বাঁধন ছিন্ন হচ্ছে, আপনার কল্প দৃষ্টিতে নবগঞ্জরার সম্পূর্ণ অবয়ব ফুটে উঠবে না। তবে সেই কাজ করবে আমার সূক্ষ্ম শরীর। আমার স্থূল শরীরটা কিন্তু এখানেই পড়ে থাকবে, যাকে আপনাকে রক্ষা করতে হবে। আমাকে কি করতে হবে ঠাকুর মশাই? প্রশ্ন করল সঞ্জীব। তেমন বিশেষ কিছু না, আপনি যেই ঘরে চিত্র অঙ্কন করেন সেই ঘরে আমায় নিয়ে যেতে হবে। সবার আগে আমি গৃহবন্ধন করে দেব, যাতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে না পারে। এরপর আমি দেহান্তরণ মন্ত্র জপ করে নিজের স্থূল শরীর ত্যাগ করে বায়বীয় রূপ ধারণ করে ওই মন্দিরে যাব। মন্দিরের বন্ধন ছিন্ন করব। ততক্ষণ আপনি এগিয়ে যাবেন। অনেক বাধা আসবে, কিন্তু কারোর প্রবচনায় পা দেবেন না। হয়তো এই কারণে এতদিন ধরে ঈশ্বর আপনাদের দুজনকে রক্ষা করেছেন। ওই মন্দিরে স্থূল শরীরে গেলে আমারও বিপদ হবে, তাই সূক্ষ্ম রূপ ধারণ করেই যেতে হবে। আচ্ছা, আপনার ওই ভৃত্যকে বলবেন যেন আমার জৈবিক দেহকে সে রক্ষা করে, কারণ সেটি কোনোভাবেই বিনষ্ট হলে আমার সূক্ষ্ম দেহের ক্ষমতা নষ্ট হবে। তাই হবে ঠাকুর মশাই, তাই হবে। আমরা তিনজনের সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। একটি সুসজ্জিত ঘরে প্রবেশ করে দেখতে পেলাম সারা ঘর জুড়ে ইতিউতি দলা পাকানো কাগজ ছড়িয়ে রয়েছে। আমি একটি হাতে তুলে নিলাম। দেখতে পেলাম নবগঞ্জরার রূপকে সে আঁকার চেষ্টা করেছে, তবে সেটি অসম্পূর্ণ। কোনো কারণে কিছু একটা যেন নেই। না, সেই মুহূর্তে তার সম্পূর্ণ রূপ আমার মাথাতেও আসছে না। মন্দিরের মন্ত্রবন্ধনী খুলে না দিলে এই কাজ অসম্ভব। আমি আর সময় নষ্ট না করে দুই হাত বাতাসে ছড়িয়ে গৃহবন্ধনী মন্ত্র জপ করতে লাগলাম। ওম কালী কালী মহাকালী রক্ষ রক্ষ মম গৃহে স্বাহা। খানিক বাদেই গোটা বাড়ির চারিধারে আগুনের সুরক্ষা বলয় তৈরি হলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আগুনের প্রজ্বলিত শিখায় দেখতে পেলাম শয়ে শয়ে পিশাচের দল এদিকে এগিয়ে আসছে। আমি আর কাল বিলম্ব না করে আমার কাঁধের ঝোলা থেকে একটি আসন বা করে মাটিতে পেতে বসলাম। সঞ্জীবকে হাতের ইশারায় জানালাম কাজ শুরু করে দিতে। একদিকে আমার দেহান্তরণের মন্ত্র উচ্চারিত হচ্ছে, ওইদিকে সাদা কাগজে খসখস করে সঞ্জীব আবারও এঁকে চলেছে নবগঞ্জরার রূপ। হাওয়ার বেগ তীব্র হচ্ছে। শান্তি দীপ জ্যোতি ভিতরে শক্তি চিত্তে ভক্তি সর্বদা মঙ্গলম বুদ্ধ বুদ্ধ বাদ কালী 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 বুদ্ধ কালী। নাকে ভেসে আসছে বিজাতীয় গন্ধ। ধীরে ধীরে আমার শরীর ছেড়ে সূক্ষ্ম দেহটা বাতাসে ভর করে বাইরে বেরিয়ে এলো। আমি হাওয়া কেটে এগিয়ে চললাম মন্দিরের দিকে। তীব্র হাওয়ার দাপটে মন্দিরের ঘণ্টাগুলো ঢং ঢং শব্দ করে বেজে চলেছে। মন্দিরে প্রবেশ করে মাটিতে পড়ে থাকা রাধা মাধবের বিগ্রহকে
সযত্নে আবারও আসনে বসিয়ে ঠাকুরের বীজ মন্ত্র জপ করতে লাগলাম। ক্রিং রাধাকৃষ্ণায় নমঃ, ওং ওং ক্রিং রাধাকৃষ্ণায় নমঃ। একমাত্র সিদ্ধতান্ত্রিক ছাড়া এই মুহূর্তে রাধা মাধবকে জাগ্রত করা সম্ভব নয়। এই কাজ কোনো সাধারণ মানুষ করতে পারত না। ক্ষণিকের মধ্যে এক চোখ ধাঁধানো তীব্র আলো ছড়িয়ে গেল গোটা মন্দির জুড়ে। কানে ভেসে এলো ঘণ্টার শব্দ, ভেসে এলো শঙ্খধ্বনি। আমি চোখ মেলে দেখলাম মন্দিরের চারিদিকটা আলোয় ভরে উঠেছে এবং তারই সাথে মন্দিরের চারিদিকটা যেই মন্ত্র শক্তির আধার এতদিন ধরে বেঁধে রেখেছিল, মুহূর্তের মধ্যে সেই আলো তাকে ছিন্ন ভিন্ন করে দিল। কানে ভেসে আসছে সনসনে বাতাসের শব্দ, তারই সাথে ভেসে আসছে প্রচন্ড গর্জন। আমি জানি কি হতে চলেছে, এর শেষটা যে ভয়ঙ্কর হবে, বড়ই ভয়ঙ্কর। ওইদিকে তখন জমিদার বাড়ির চারিধারে ঘিরে ধরেছে হিংস্র পিশাচের দল। আমি দেখতে পেলাম হাজার প্রচেষ্টা সত্ত্বেও তারা ঘরের ভেতর ঢুকতে পারছে না। জানালা দিয়ে দেখা যাচ্ছে একটা চেনা মুখ। সঞ্জীব মুখে এক পরিতৃপ্তির হাসি নিয়ে মন্দিরের দিকে তাকিয়ে রয়েছে। সে আমায় দেখতে পাচ্ছে না ঠিকই, কারণ আমি যে সূক্ষ্ম বায়বীয় রূপে রয়েছি। তবে ঘরের ভেতরে তখনও আমার ধ্যানমগ্ন স্থূল দেহটি পড়ে রয়েছে। মন্দিরের চাতালে এইবার ফাটল ধরল। বিরাট এক দানবীয় প্রাণী ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ওই পাক খেতে থাকা ঝড়ের দিকে। আমি এটাও বুঝতে পারলাম যে এটি তান্ত্রিক ভৈরবের সূক্ষ্ম রূপ নয়, বরং সে নিজে প্রকৃতির এই বিধ্বংসী রূপকে স্মরণ করে তার মধ্যে সমাহিত হয়েছে। বিকট দর্শন সেই প্রাণীর ঘাটটি ময়ূর এবং মোরগের একেবারে মিলিত। পিঠের ওপর উঁচু হয়ে রয়েছে একটি বিরাট কুঁজ, তার কোমরটা সিংহের, ডানা দুটো ঈগলের, এবং পিছন থেকে ঝুলছে একটি সাপের লেজ। তার একটি পা হাতির, আর একটি পা ঘোড়ার, আর একটি হরিণের, এবং অপরটি মানুষের, যার পায়ে রয়েছে একটি পদ্ম ফুল। আমার দিকে একবার তাকিয়ে সে তীক্ষ্ণ স্বরে একবার ডেকে উঠল এবং পরক্ষণে আছড়ে পড়ল সেই পাক খেতে থাকা ঝড়ের মধ্যে। শুরু হলো এক দানবিক লড়াই। তান্ত্রিক ভৈরব তার ত্রিশূল দিয়ে প্রাণীটার মাথায় আঘাত করল, কিন্তু পরক্ষণেই নবগঞ্জরা তার বিরাট সাপের লেজটা দিয়ে পাক খেতে থাকা ঝড়ের কুণ্ডলিতে আঘাত করতেই মুহূর্তের মধ্যে এক রাশ ধুলো বাতাসে মিশে গেল। থেমে গেল ঝড়। মাটিতে আছড়ে পড়ল একটা শরীর। এইবার সে ভয় পেয়েছে। সে প্রাণ ভয়ে ছুটতে শুরু করেছে জঙ্গলের দিকে, কিন্তু পরক্ষণেই বিরাট প্রাণীটা তার দিকে ধেয়ে গিয়ে পিঠের বিরাট কুঁজটা দিয়ে তার শরীরে আঘাত আনতেই সে মাটিতে লুটিয়ে পড়ে করজোরে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। মুহূর্তকাল দেরি না করে তার চারটে বিরাট পা সমূলে গেঁথে দিল তান্ত্রিক ভৈরবের বুক লক্ষ্য করে। ফিনকে দিয়ে রক্ত ছিটকে বেরিয়ে এলো মাটিতে। এরপর কি হলো ঠাকুরমশাই? অবশেষে তান্ত্রিক ভৈরবের কি বিনাশ ঘটল? প্রশ্ন করলাম আমি। তারানাথ মুচকি হেসে জবাব দিলেন,
এ জগতে শক্তির বিনাশ হয় না বিভূতি, দেহের বিনাশ ঘটে, আত্মার নয়। রামায়ণে রাবণও তার অন্তিম মুহূর্তে শ্রীরামচন্দ্রের কাছে মুক্তির প্রার্থনা চেয়েছিলেন। মৃত্যুর পরে আত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। এই ঘটনাও তার ব্যতিক্রম নয় বিভূতি। তাই বলা ভালো, তান্ত্রিক ভৈরব কার্যত মুক্তি পেয়েছিল। তার আত্মা স্বয়ং শ্রীহরির সাথে মিলিত হয়েছিল। গ্রামে শান্তি আবারও ফিরে এসেছিল। একজন চিত্রকারের অসামান্য পাণ্ডিত্য এবং ভক্তির কাছে পরাজিত হয়েছিল অপশক্তি। আমি তো নিমিত্ত মাত্র, সবই যে ঈশ্বরের ইচ্ছে। এরপরও গ্রামে বেশ কিছুদিন ছিলাম। জমিদার সন্দীপ মুখার্জি বেশ খাতির যত্ন করেছিলেন। সে এক অন্য গল্প, তোমাদের পরে শোনাবো কোনো। তবে এটুকু বলতে পারি যে আমাদের জানার বাইরে এমন এক আশ্চর্য জগৎ রয়েছে যার ব্যাপারে আমরা খুবই কম জানি। ঈশ্বর যে নানান রূপে বিদ্যমান এবং তার লীলা খেলা বোঝা আমাদের মতো সাধারণ মানুষের গম্য নয়। শুধু এটুকু বলতে পারি যে এই প্রকৃতির মাঝে নানান রূপে তিনি রয়েছেন। ভক্তি ভরে স্মরণ করলে কখনো তিনি মধুসূদন রূপে এক বালকের বেশে আসেন, আবার কখনো অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ধারণ করে এক প্রলয়ের রূপ, যার নাম নবগঞ্জরা। এতক্ষণ আপনি শুনছিলেন আজকের গল্প একম দ্বিতীয়ম তন্ত্রকথা। এই গল্পের সূত্রধর আমি রাজশ্রী, আর গল্পের বিভিন্ন চরিত্রে ছিলেন সৌম্য, কৌশিক, সৌভিক, সন্দীপ জুনিয়র, সঞ্চালী, নিহারিকা, সমুদ্র, বর্ণালী, শান এবং আমি রাজশ্রী। পোস্টার ডিজাইন সৌভিক, এডিটিং টিউন ক্রেস্ট। যদি এই গল্পটা আপনার মনে একটু হলেও ছাপ ফেলে, যদি শেষের পরেও আপনার মনে প্রশ্ন ঘুরতে থাকে, তাহলে বুঝবেন এই অন্ধকার আপনাকে ছুঁয়ে গেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তন্ত্রতত্ত্ব ইউটিউব চ্যানেলকে, কারণ সামনে আসছে আরও অনেক অজানা, অশরীরী, আরও ভয়ঙ্কর অনেক গল্প। ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, দেখি কে রাতে একা বসে গল্পটা শুনতে পারে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর কোন জায়গাটা আপনাদের সবচেয়ে বেশি গা ছমছমে লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। ততক্ষণ পর্যন্ত আলো নিভিয়ে দিন, চুপচাপ থাকুন, আর মনে রাখুন সব গল্প শেষ হলেও কিন্তু অন্ধকার কখনো শেষ হয় না। শুভরাত্রি।